আসসালামু আলাইকুম। আমি বাপ্পি সরকার। বিপসের নির্বাচন নিয়ে আজকে আমরা এসেছি। দেখে খুব ভালো লাগছে, একটা উৎসবমুখর পরিবেশ। সেইখানে সবাই এসছেন আজকে নমিনেশন কিনতে, এবং আমাদের জিএস অর্থাৎ জেনারেল সেক্রেটারি পদপ্রার্থী আমাদের রিফাত ভাই অলরেডি নমিনেশন কিনেছেন। তালুকদার রিফাত পাশা ভাইকে স্বাগত জানাচ্ছি। রিফাত ভাই কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি, ভালো আছি। তো আমরা আসলে যেহেতু আমাদের সময় কম, আর যেহেতু একটা উৎসবমুখর পরিবেশ চলছে, অনেকের সাথেই হয়তো কথা বলবেন, প্রচারণায় কাজ করবেন। তো কিছু আমাদের সদস্যরা যারা বিভিন্ন দূর দূরান্তে আছে, তাদের কাছে আমরা কিছু ভিডিও বার্তা রেখে যেতে চাই, যেন আপনার যেই চিন্তাধারা সেটার যেন কিছুটা রিফ্লেকশন তারা যেন পায়। তো সেই বিষয় নিয়ে আমরা আসলে কিছু কথাবার্তা কথোপকথন করব আর কি। তো সেই ক্ষেত্রে রিফাত ভাই, মানে হচ্ছে বিপসে তো আপনি সদস্য কবে থেকে আপনি আছেন সাধারণ সদস্য হিসেবে? আমি আসলে সাধারণ সদস্য, যেটা হচ্ছে জেনারেল মেম্বার 2013 থেকে ছিলাম। আর ইসি কমিটিতে আমি আসি 2019-এ। তখন আমি 2 টার্মে এক্সিকিউটিভ বডির মেম্বার ছিলাম। আর লাস্ট যে টার্মটা আমি শেষ করলাম, এখানে আমি জয়েন্ট সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করার সুযোগ পেলাম আর কি। তো এটাই আমার এই বিপসের জার্নি আর কি, এই 13 সাল থেকে এই পর্যন্ত 2025 সাল পর্যন্ত আর কি। 12 বছরের একটা জার্নি বিপসের সাথে আমার। আচ্ছা, ওকে। 12 বছর, তার মানে হচ্ছে একটা লম্বা সময় আপনারা ভিপসে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন, এবং ফাইনালি শেষ যেই ইসি কমিটি ছিল সেখানে আপনি জয়েন্ট সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তো প্রথমত হচ্ছে যে আমি আপনার কাছে একটু জানতে চাইবো, এই যে 12 সাল থেকে আপনারা ভিপসের সাথে আছেন, 12 সালের একটা ইমেজ ছিল, যেমন হচ্ছে যে আমি হচ্ছে 2010 সালে প্রথম ভিপসে আসি। এসে এটা হচ্ছে সেকেন্ড অর্গানাইজেশন ছিল, আমার কাছে খুব ভালো লেগেছিল। মানে প্রতিবন্ধী ব্যক্তিদের, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের অর্গানাইজেশনে আসা আমার সেকেন্ড সংগঠন ছিল, এবং আসার পরই আমার কাছে ভিপসে ভালো লেগে যায়, মানে প্রেমে পড়ে যায় এক কথায়। কারণ এখানে এত মানুষ, দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, তারপরে বিভিন্ন জনের বিভিন্ন রকম তাদের জীবন চলা সমস্যা, সেগুলো সমাধান করছে, সেভাবে তারা এগিয়ে যাচ্ছে। তো সেটা আমার কাছে একটা টার্নিং পয়েন্ট ছিল আর কি আমার জীবনে। তো সেই দিক থেকে আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে যে 12-13 সালের যে এনভায়রনমেন্টটা ছিল আর এই যে 25 সালের যে এনভায়রনমেন্ট, এই দুটোর মধ্যে আপনি কী ধরনের পার্থক্য দেখতে পান? মানে হচ্ছে যদি বলতে চাই যে 12-13 সালে ভিপস কি আরও সরগরম ছিল কি না, বা 25 সালে এসে সেটা কিছু কম বেশি হয়েছে কি না, সেই জায়গা থেকে একটু জানতে চাই যে আপনি এই যে সাংগঠনিকভাবে ভিপসের এই 12 এবং 25 সালের মধ্যে পার্থক্যটা কী দেখেন আর কি? হ্যাঁ, আসলে 12 এবং 25-এর মধ্যে পার্থক্যটা যদি বলি, 12-তে আসলে বিপসে আমরা তখন আমি নিজেও ইউনিভার্সিটি সদ্য পাস করলাম, বিপসের মেম্বার হলাম। তো তখন আমরা বাড্ডাতে অফিস ছিল, পরে এখানে শ্যামলীতে চলে আসলো। তো আমরা চেষ্টা করতাম যেতে, এবং এটা ছিল যে মোটামুটি বেশ জমজমাটি ছিল, এবং আমরা সবাই ওখানে যেতাম, কিছুটা আড্ডা দিতাম। হ্যাঁ, এরপরে হয় কি যে সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়। আমাদের অনেকেরই সরকারি চাকরি হয়েছে। আমরা যারা ওই সময়কার ছিলাম, তারা তারা আমরা এরপরে আর আমরা অনেকে দূর দূরান্তে চলে গেছি, চাকরিতে চলে গেছি। সেই জন্য আর আমরা বিপসে আশাটা কমে গেছে এবং কিন্তু এখন একটা জিনিসে একটু ঘাটতি আমার কাছে মনে হচ্ছে, যে আসলে আমরা যেটা আমি গত 2-3 টার্মে একটা করেছি, যে আসলে আমাদের যারা মেম্বার্সরা আছেন বিপসের, তারা আসলে আগ্রহ পাচ্ছেন না যে আসলে বিপসের বিষয় নিয়ে তারা বলতেছেন যে আসলে বিপস কিছু কিছু অফার করতেছে না, এরকম একটা হচ্ছে যে সে পুরাটাই আসলে এক চেষ্টা করতেছে যে টিকে থাকার জন্য ডোনার ড্রিভেন হয়ে যাচ্ছে কিনা এই বিষয়গুলো। ডোনার ড্রিভেন এটা অর্গানাইজেশন না, এটার চরিত্রটা একটু অন্যরকম। এটা একটা গণতান্ত্রিক সংগঠন, এবং এই সংগঠনটা করার একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যটা হচ্ছে যে একটা লিডারশিপ ডেভেলপ করা। সে এখানে আসবে, কথা বলবে, তারপরে নিজেরা কিছু জানাবে, এবং এর মাধ্যমে নিজেদের লিডারশিপ স্কিলটা ডেভেলপ করতে থাকবে, এবং অর্গানাইজেশনকেও সমৃদ্ধ করবে, এবং সাথে সাথে নিজেকেও সে সমৃদ্ধ করবে। তো সেই জায়গাগুলো কিছুটা হয়তো ঘাটতি হয়েছে। এটা আসলে নানান কারণেই হয়। এটা সময়ের সাথে সাথে কিছুটা হয় না যে আসলে আপনার কখনো ঝিমিয়ে পড়বেন, আবার কখনো গতি পাবেন। তো আসলে কিছুটা হয়তো আমাদের গতি মন্থর হয়ে গেছে। এটার জন্য আসলে আমরা চেষ্টা করতে হবে আমাদের সবাইকে, যে এই জায়গাগুলোকে যেন আরও দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা যেন উৎসাহ পায়, যেন বিপসে আসার ব্যাপারে। আসলে যেহেতু এটা ভলেন্টারি সংগঠন, তারা যদি আসার উৎসাহ না পায় স্বেচ্ছায়,
তাহলে সেটা আসলে আমাদের উদ্দেশ্যটা ব্যাহত হয়, এটা আমাদের উদ্দেশ্য, আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি না। তার মানে হচ্ছে আপনি বলতে চাচ্ছেন যে 12-13 সালের সেই সময় বিপস আরও জমজমাট ছিল, অনেক দৃষ্টি প্রতিবন্ধী মানুষরা আসতো এবং এসে তারা একটা আড্ডা থাকতো, একটা গসিপ থাকতো, একটা ডিসকাশন থাকতো এবং মানে বন্ডেজ বা সোশ্যালাইজেশন বা কানেক্টিভিটিটা অনেক বেশি ছিল। কিন্তু এই সময় এসে সেটা কমে গেছে। এটা মোরাললেস একটা ডোনার ড্রিভেন একটা সংগঠনের মতো একটা কিছুটা হয়ে যাচ্ছে, এই তো? হ্যাঁ, এটা হচ্ছে, এটা হবে, এটা হয় কারণ এই সংগঠনও টিকে থাকতে হবে। ডোনারদের ছাড়া আমাদের ডেইলি এক্সপেন্সেস যেটা থাকে দৈনন্দিন এটা, সেটা কিন্তু আরেকটা জিনিসের জায়গাও যেটা আছে যে আমাদের আমরা যারা আছি এখন টেকনোলজি অনেকই আসছে, যখন আমরা জুমে করতে পারি মিটিং, সেই জায়গাগুলো এক্সপ্লোর করতে হবে। কারণ হচ্ছে মানুষ এখন অনেকটাই আত্মীয়র বাসায়ও আমরা যাচ্ছি না যে সোশ্যাল মিডিয়ার কারণে। ওই জায়গাগুলোকে আমাদেরকে আসলে অ্যাড্রেস করতে হবে যে না, আমরা এই জায়গাতে একটা প্রাণীর সংগঠন, এখানে আসলে আমরা ফেসবুকে সময় না কেটে যদি একটু বিপসে আসি, একটু কথা বলি, একটু সময় দিই, এই জায়গাগুলোকে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে আসলে। কারণ ফেসবুকও একটা আসলে নিয়ামক হিসাবে কাজ করছে এখানে। উনি এরকম একটা আমরা যে মানে বিমুখী হয়ে যাওয়ার পিছনে অনেকগুলো কারণই থাকে। ডোনার ডিভেনও হতে পারে বা সোশ্যাল মিডিয়া ইম্প্যাক্টও হতে পারে, অনেকগুলো কারণ থাকে। তো সেইগুলোকে আমাদের আসলে অ্যাড্রেস করে নিয়ে আসতে হবে। এই গত কয়েক বছরের যে শিফটটা হয়েছে, এই ট্রানজেকশনটা হয়েছে। আচ্ছা, তার মানে হচ্ছে যে ডোনার ড্রিভেন একটা ইস্যু হতে পারে, সোশ্যাল মিডিয়াও একটা ইস্যু হতে পারে, যেটা আপনি মনে করছেন। তবে হচ্ছে যে একটা জিনিস মানে আমি যতটুকু আপনার কথায় বোঝার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে ডোনার ড্রিভেন হতে হবে সংগঠন চালনার ক্ষেত্রে, বা একটা সংগঠন চলতে গেলে আর্থিক অনেক ব্যাপার স্যাপার থাকে, সেই জায়গাটা থেকে ডোনার ড্রিভেন হতে হবে। প্লাস সাংগঠনিকভাবে আমাদেরকেও ভিপসে সময় দিতে হবে বা ভিপসে আসতে হবে এবং ভিপসকেও সেই পরিবেশটা তৈরি করতে হবে যেন সাধারণ প্রতিবন্ধীরা ব্যক্তিরা যারা হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা আছে, বিভিন্ন সময় তাদের সমস্যা নিয়ে আসলে তাদেরকে সময় দেওয়ার মতো সময়, সেটা হতে পারে ব্যক্তিগত সমস্যা, সেটা হতে পারে সাংগঠনিক সমস্যা, সেটা হতে পারে টেকনোলজিক্যাল সমস্যা, এই তো এটাই তো হচ্ছে আপনি বলতে চাচ্ছেন যে এরকম কিছু জিনিস আমাদেরকে থাকতে হবে যে যেন তারা যেন এসে ফিরে না যায়, তারা যেন নিরাশ না হয় যে না, আমার যদি কোনো প্রবলেম হয়, আজকে আমি একটা লিগ্যাল একটা দেখা গেল একটা আইনগত কোনো সমস্যা হচ্ছে, ঠিক আছে, বিপসে তো অনেক মেম্বার আছে, তারা তো অনেক লয়ার মেম্বার আছে, আমরা তাদের সাথে কানেক্ট করে দিলাম। রিসেন্টলি যেমন হচ্ছে যে একটা হচ্ছে যে ট্যাক্স আসলে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা ট্যাক্স পে করবে যারা চাকরি করতেছে। সো এই সমস্যাটা তখন সেই এই জিনিসটা বুঝবে কীভাবে? তো তখন সে আসলে একটা লয়ারের কাছে যাবে, তার চেয়ে যদি বিপসে সে আসে যে ঠিক আছে আমাদের মেম্বার আছে, আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারি কিছু পরামর্শ দিয়ে। এটা আসলে অর্থ সবসময় যে অর্থ খরচ করতে হবে তা না, এরকম কিছু বা আমাদের কিছু কানেকশন থাকতে পারে যে আপনার যদি রক্তের প্রয়োজন হয়, আমরা একটা সার্কুলার দিলাম যে আসলে কারো রক্তের প্রয়োজন। সেই যে এই জায়গাগুলো যখন আমরা দিতে পারবো বা এই জায়গাগুলো যখন সদস্যরা বুঝবে যে না আসলে এখানে আমরা আসলে আমাদের একটা প্রাণের সংগঠনে শুধু আলোচনা হয় না, এখানে আমরা কিছু জিনিস আসলে পাইও, বন্ডিংও হয়, কিছু শেখাও হয়, কিছু উপকারও হয়, মানে কিছু কাজেও লাগতেছে, এরকম একটা জিনিস আমাদের লাগবে। আচ্ছা, তার মানে হচ্ছে যে আমাদের সেই বন্ডিংটা দরকার আছে এবং এইখানে এসে যেন আমরা কিছু পাই সেটারও একটা বিষয়ে যেন দেখভাল ভিপস করে, সেটা আপনি বলতে চাচ্ছেন। আচ্ছা, একটা বিষয় আপনি কিছুক্ষণ আগে বললেন, সেটা হচ্ছে যে ভিপস নতুন কিছু অফার করছে না। আমি যদি কোট করি, আপনার বক্তব্য কিছুক্ষণ আগে আমরা শুনতে পেলাম। তো এই জায়গাটায় আমার দুটো প্রশ্ন থাকবে। একটা হচ্ছে যে ভিপস কী ধরনের জিনিসগুলো অফার করতে পারে আপনার মতে বা আপনার চিন্তা থেকে। আর আপনি যেহেতু জিএস, যদি নির্বাচনের প্রশ্নে আসি, আপনি জিএস পদপ্রার্থী, সদস্যরা যদি আপনাকে মনোনীত করে, আপনি যদি জিএস হন, আপনি নতুন কি অফার করবেন ভিপসে যাতে করে সদস্যরা আপনাকে ভোট দিবে বা আকৃষ্ট হবে? দুটো প্রশ্ন। প্রথম হচ্ছে যে নতুন কিছু অফার করছে না, কারণ হচ্ছে যে আমরা আসলে আমি মেইন স্ট্রিম এনজিওতে চাকরি করি, তো এবং ওপিডি অর্গানাইজেশন উইথ পার্সন উইথ ডিসেবিলিটির সাথে কম বেশি পরিচিত বা যাওয়া আসা আছে। তো যার জন্য দেখি যে শারীরিক প্রতিবন্ধীরা অনেকে এগিয়ে যাচ্ছে। তো আমাদের আসলে ওই স্কিল লেভেলের যে জায়গাটা, ওই জায়গাটাতে কিছু জিনিসের ঘাটতি আছে। যেমন আমি বলি যে আমরা কম্পিউটার ট্রেনিংয়ের অফার করতেছি, কিন্তু এটাকে আমাদের আরও এমন একটা করতে হবে যেটাতে যেমন একটা অফিস এনভায়রনমেন্টে সে কাজ করতে পারে, সেরকম একটা তার একটা প্রশিক্ষণ দিতে হবে। সেই জায়গাটা এরকম কিছু জিনিস আমাদেরকে অফার করতে হবে। এমনও হইতে পারে যে আমরা যদি কোনো ইন্টারন্যাশনাল এনজিওর কাছ থেকে সহযোগিতা নিয়ে যে ভোকেশনাল ট্রেনিংয়ের জায়গাটা, সেটাও আমরা যদি নিয়ে আসতে পারি, যেন তারা তাদের আত্মকর্মসংস্থানের জায়গাটা যেন করতে পারে, এই জায়গাগুলো লাগবে। আর দ্বিতীয় হচ্ছে যে আমি যদি নিয়ে অর্গানাইজেশনের জিএস হতে পারি বা সাধারণ সম্পাদক হতে পারি, তো
এখানে প্রথমে বেসিক 3টা কাজ মানে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে বিপসকে যে মানে সাংবিধানিক যে জায়গাটা, এটা খুব পরিষ্কার রাখতে হবে। প্রত্যেকটা সদস্যর জন্য যেন ফ্লেক্সিবল থাকে। সংবিধান যেমন আমাদের দেশের মূল সমস্যাটা হয়ে যায় যে সংবিধান নিয়ে এমনভাবে টানাটানি করি, সেটা একটা মানে দুষ্পরিবর্তনীয় অবস্থায় নিয়ে যায় এবং সেটা একটা সংকট তৈরি হচ্ছে আমাদের দেশের জন্মলগ্ন থেকে। তো বিপসও যেন ওইরকম না হয় যে একটা সাংবিধানিক স্টেলমেট যেটাকে বলে, সাংবিধানিক অচল অবস্থা যেন বিপসে কখনো না আসে, 1 নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে যে এখানে যেন কোনো একটা গ্রুপ যেন না থাকে, যে না ওই গোষ্ঠী কেউ যেন এরকম একটা অনুভব না পায় যে না এইখানে এক শ্রেণীর কথা শোনা হয় আরেক শ্রেণীর কথা শোনা হয় না, বা কিছু সেগমেন্টের কথা শোনা হয় আর কিছু সেগমেন্টের কথা শোনা হয় না। এটা বলতে পারে যেমন আমরা যদি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি, দেখা যায় হল পলিটিক্সগুলো হয় জেলা ভিত্তিক, বিভাগ ভিত্তিক, ঢাকা, রাজশাহী, এরকম। সো এরকম যেন কোনো কিছু না হয়, যেন কোনো সিন্ডিকেশন বা এরকম কোনো কিছু যেন না থাকে। বিপস থাকবে, সবাই সবার কথাই শুনবে এবং যেটা সবচেয়ে বেশি লজিক্যাল হবে এবং সবচেয়ে যেটা আমাদের জন্য করা সম্ভব হবে সেই জায়গাটা যেন আমরা করতে পারি। যেমন এক্সাম্পল বলি যে আমরা করলাম খুব রিসেন্টলি যে এই যে এজিএমটা আয়োজন করলাম, তখন আমাদের একটা আর্গুমেন্ট ছিল যে ভেন্যুটা যেটা হচ্ছে এই ভেন্যুটা অ্যাক্সেসেবল কিনা। এটা একটা লজিক্যাল আর্গুমেন্ট। আমাদের এইরকম আর্গুমেন্টগুলো থাকবে, তখন আমরা সেই আর্গুমেন্টগুলোকে নেব। এই আর্গুমেন্ট যখন লজিক্যাল আর্গুমেন্ট আসবে, তখন আমরা যেন সেটাকে সাদরে নিই। আমরা যেন কোনোভাবে বলি না যে না তুমি এত কথা বলতেছো কেন, এটা তো কোনো দরকার নাই, এত কথা বলে কি হবে, টাকা নেই, ভ্যালু নাই, সব কিছু নাই, তা সব। কিন্তু তারও একটা বলার আছে যে সে যে কথাটা বলছে এটা লজিক্যাল, যে হ্যাঁ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অ্যাক্সেসিবিলিটি ইজ মাস্ট। তো এটা একটা বিষয় 2 নম্বর। 3 নম্বর বিষয়টা হচ্ছে যে আমরা আসলে অর্গানাইজেশনের স্বার্থটা সবার আগে দেখতে হবে। এখানে আমরা কে কোথায় চাকরি করি এটা আসলে কোনো ম্যাটার করবে না। তবে একটা জিনিস বলতে পারি, যেটা যেমন আমি আমার জায়গা থেকে বলি, আমার নিজের কোনো এনজিও নাই বা আমার কোনো প্রতিষ্ঠান নাই, তো আমি শুধু একটা মেইনস্ট্রিম এনজিওতে চাকরি করছি। সো অর্গানাইজেশনের জায়গা থেকে যেটা হয়, এনজিও ম্যানেজমেন্টের যে জায়গাটা, এই এনজিও ম্যানেজমেন্টের জায়গাটায় আমার মনে হয় যে আমি কন্ট্রিবিউট করতে পারবো, যেহেতু আমার কোনো নিজস্ব কোনো এনজিও নাই। আমি একটা এনজিওতে চাকরি করি, সেখান থেকে আমি যতটুকু সময় বের করতে পারবো সেখান থেকে বিপসকে আমি অবদান দেওয়ার চেষ্টা করব। আমার মনে হয় এটাই আমি বলতে পারি যে এইগুলো জিনিস আমরা আনতে পারি। এবং যেহেতু আমাদের ওই মানে আমার বিশেষ করে যেহেতু এনজিও করার মানে নিজের এনজিও করার কোনো ইচ্ছা আসলে নাই কোনো দিন। কারণ আমার কাছে মনে হয়, আমি সবাইকে বলি সবসময় যে এনজিও তৈরি করাটা যতটা না কঠিন, তার চেয়ে চাকরি করাটা তার চেয়ে বেশি সহজ। তো আমার কাছে মনে হয় যে আমি কখনো মনে হয় ওই জিনিসটা করতে পারবো না, মানে এটা করবো না, কারণ এটা অনেক ডিফিকাল্ট। আমি ওই রেসপন্সিবিলিটি নিব না। আমি চাকরি করতেই হ্যাপি, আই এম মোর দ্যান হ্যাপি। আর আমি এতেও বেশি সুখী যে আমি এখানে বিপসে একটা ভলেন্টারি অবদান দিতে পারতেছি। যে এবং আমার জায়গাটা হচ্ছে যে আমার ভাই বোনরা যেন সবসময় বলতে পারে যে না, রিফাত ভাই কিছু একটা অবদান রেখে গেছে আমাদের জন্য, যেটা পরবর্তীতে আমার জীবনের জন্য যেন একটা শান্তির কারণ হয় আর কি। তো এইটাই আমার আসলে মূলত একটা আবেগের জায়গা আর কি, মূলত রিয়েলিস্টিক জায়গা এবং আবেগের জায়গা, দুইটা মিলে এই 3টা জিনিস আসলে আমার ফোকাসের জায়গা। আচ্ছা, একটা বিষয়ে আমরা শুনতে পাই, সেটা হচ্ছে যে আমি দুটো বিষয়ে আপনার কাছে ইঙ্গিত করছি। সেটা হচ্ছে যে আমাদের সদস্যরা অফেন একটা অভিযোগ করে থাকে, যে সেটা হচ্ছে যে সদস্যদের কথা কেউ শোনে না, সদস্যদেরকে কেউ গুরুত্ব দেয় না, এবং হচ্ছে হোয়াটসঅ্যাপের যে ওপেন গ্রুপ আছে, সেই ওপেন গ্রুপের সদস্যরা যদি কোনো প্রশ্ন করে থাকে, তাহলে ইসি কমিটির পক্ষ থেকে এক বা একাধিক লোক যে সেটাকে রেসপন্স করবে সেটাও খুব কম দেখা যায়। সেই বিষয়ে আপনার কি মূল্যায়ন আছে? এবং হচ্ছে যে আপনি যদি জিএস হন, তাহলে সেই ক্ষেত্রে কোনো সেল বা কোনো দায়িত্বপ্রাপ্ত বা হয়তো 3-4-5 জন বা 2 জন যে দায়িত্ব দেবেন কিনা, যে ওরা সাধারণ সদস্যের সাথে সর্বক্ষণিক কমিউনিকেট করবে বা তাদের অভিযোগ বা তাদের দুঃখ, ক্ষোভ, হতাশাগুলো নিয়ে তারা কাজ করবে, এবং সেই জায়গা থেকে ইসির সাথে তারা একটা কানেক্টিং ব্রিজ হিসেবে যোগাযোগ করবে। তো এরকম কোনো পরিকল্পনা কি আপনার আছে কিনা, বা এই বিষয়ে আপনার মূল্যায়নটা কি? এইটা হচ্ছে আমি খুব স্পষ্টভাবে বলি, আমার কিছু এনজিওতে কাজ করার কারণে আমি যে এনজিওতে কাজ করছি, তো আমার দুই ধরনের নেটওয়ার্কের সাথে কাজ করার সুযোগ হয়েছে। একটা হচ্ছে অর্গানাইজেশন, আর একটা হচ্ছে পার্সোনাল। কারণ আমরা ইউনিভার্সিটির সাথে কাজ করি, স্টুডেন্টদের সাথে, ইউথদের সাথে, আবার আমরা অর্গানাইজেশন বেসড কাজ করি। তো দুইটা জায়গায় নানান রকম অনেক অনেক রকম থাকে, সমস্যা থাকে, সম্ভাবনা থাকে।
তো সেই জায়গাগুলোকে এর আগে আমরা একটা ভালো নেটওয়ার্ক তৈরি করি আমরা। তো ওই অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি যে যখন কোনো এইরকম হয় বিপসিজি যে 236 জন মেম্বার, আমি যতদূর জানি লাস্ট ফিগার হিসাবে, ভোটারকে বলবো না আমি, 236 জন মেম্বার সবাই আমাদের বিপস। তো এরা প্রত্যেকে একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কগুলো আমাদেরকে ধরে রাখতে হবে এবং এই নেটওয়ার্কগুলোকে ধরে রাখার ক্ষেত্রে আমাদের কিছু কিছু স্টেপস নিতে হবে। যে স্টেপগুলো যেমন আপনি বললেন যে হোয়াটসঅ্যাপ গ্রুপে কেউ শোনে না। এখন হয় কি যে আসলে আমি মনে করি যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জেনারেল সেক্রেটারি বক্তব্য দেন, কারণ হচ্ছে যে এখানে এক এক দিক থেকে এক একজন যদি কথা বলে তাহলে এটা নানান রকম অপিনিয়ন যায়। তো সেই জন্য জেনারেল সেক্রেটারি এটাকে একটা 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 জায়গা থেকে বলার চেষ্টা করেন। তো সেই জায়গাটা আমি মনে করি এখন আমাদের একটা তথ্য যোগাযোগ সম্পাদক হয়েছেন যিনি তথ্য যোগাযোগ, উনি এই বিষয়গুলো দেখবেন এবং আমরা কিছু সিঙ্ক্রোনাইজ ওয়েতে কিছু কাজ করতে পারি। যেমন হচ্ছে যে যেটা সবসময় হয় যে আমাদের এখানে কোনো ওপিনিয়ন হয় না, সার্ভে ওপিনিয়ন হয় না যে আসলে আপনি কতটুকু স্যাটিসফাইড। ফর এক্সাম্পল বলি যে আপনি যদি ধরেন এই যে আমরা এজিএমটা করলাম, এজিএমটা করার পরে হচ্ছে যে এজিএমটা করার পর যে একটা ওপিনিয়ন নেওয়া, এটা আমি কখনো দেখি নাই যে ওয়েবসাইট এরকম হয়েছে যে আসলে আমরা এজিএম করার পর কোনো ওপিনিয়ন চাইছি যে আসলে আমাদের এজিএমটা কীরকম হলো, এখানে কী কী চেঞ্জেস আনা দরকার, কী কী অ্যাড করা দরকার, বা কোথায় আমাদের লুপ হলসগুলো ছিল, মানে কোথাও কোনো ঘাটতিগুলো ছিল কিনা, সেটা যদি আমরা জানতাম তাহলে কিন্তু আর যেমন আমরা সবাই নিজ দায়িত্বে আসি, অ্যাক্সেসিবিলিটি ইস্যুগুলো ছিল কিনা, বা আমাদের বিহেভিয়ারের জায়গায় কোনো প্রবলেম ছিল কিনা, আরও উন্নতি কিছু করতে পারি কিনা, এই জায়গাগুলো এইরকম যখন আমরা মানে সার্ভে ওপিনিয়নগুলো করব, তখন আমাদের মেম্বারদের সাথে আমাদের কানেকশানটা আরও ভালো থাকবে, তারা তাদের ওপিনিয়নগুলো ফ্রিকুয়েন্টলি দিতে পারবে। এই জায়গাটা করাটা খুব যে কঠিন একটা কাজ তা না। একটা সার্ভে ওপিনিয়ন আমরা সার্ভে ফর্ম আমরা অনলাইনে মাইক্রোসফট সার্ভে যে মাইক্রোসফট পোল সেগুলোতে আমরা করতে পারি, এটা আমাদের বেশি সময় লাগবে না, বা গুগল ফর্মেও করা যায়। তো এইভাবে করে আমরা যদি করতে পারি তাহলে কানেক্ট থাকা হবে। এবং আমি একটা জিনিসে করি যে আসলে এখানে পার্টি তিনটা, একটা হচ্ছে বিপসের ইসি কমিটি, একটা হচ্ছে আমাদের স্টাফ যারা আছেন তারা খুবই হার্ড ওয়ার্কিং এবং তারা খুব আন্তরিকভাবে কাজ করেন তারা, এবং আমাদের যারা বিপসের যারা জেনারেল মেম্বার তারা, এই ত্রয়ী যে সম্মেলন এইটা আমাদেরকে করতে হবে, এই ত্রয়ীকে আমাদেরকে একত্রে আনতে হবে। এইটা আমি এই কাজটা করার জন্যই চেষ্টা করব সবাইকে নিয়ে, যে আসলে সবাই যেন একসাথে কাজ করতে পারে। এটা একজন ওপিনিয়ন দেবে, একজন অ্যানালাইসিস করবে, একজন এক্সিকিউট করবে, এরকম যেন একটা প্ল্যানিং থাকে আমাদের সামনের দিকে, এরকম সেটাই আমার একটা চিন্তার জায়গা, যে আমি এটা করার ইচ্ছা এটাই। আচ্ছা, আরেকটা বিষয়ে সেটা একটু আপনার কাছ থেকে শুনতে চাই, আমরা একটু সংক্ষেপে উত্তরটা চাইব। সেটা হচ্ছে যে আমরা যখন ইসি কমিটিতে শুনতে পাই যে হচ্ছে এইরকম বিষয়গুলো শোনা যায়, সেটা হচ্ছে আমাদের সদস্যদের মধ্যে অনেকেই জানে বা আমরাও বিভিন্নভাবে শুনতে পাই, সেটা হচ্ছে যে ইসি কমিটির প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং ট্রেজারার, এই তিনটা হচ্ছে ভাইটাল পোস্ট। এই তিনজন যা বলে তাই হয়, বাকি 12 জন বা 15 জন বা যে কজন সদস্য থাকে বাকি ইসি সদস্যতে, তাদের আসলে খুব একটা মূল্যায়ন বা তাদের কথাবার্তা খুব একটা বলা যায় না। আবার কমিটিতে যখন মিটিং হয় এরকমও শোনা যায় এরকম যে তুমি এত কথা বলছো কেন, তুমি চুপ থাকো। তো এই ধরনের এনভায়রনমেন্ট একটা ইসিতে, কারণ একজন ইসি সদস্য মানে সে অবশ্যই সম্মানী ব্যক্তি, আমাদের সভাপতি সেক্রেটারি যেমন সে সম্মানী ব্যক্তি, একজন সাধারণ সদস্যও কিন্তু সে একজন সম্মানী ব্যক্তি। তো এইরকম এনভায়রনমেন্ট এটা কি আসলে তৈরি হওয়া উচিত কি না, একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে এইরকম আসলে এইটাকে পরিবর্তন করার জন্য আপনি যদি জিএস পদপ্রার্থী হন, সেই ক্ষেত্রে আপনি জোরভাবে শক্তভাবে এই পরিবেশটা উন্নয়নের কোনো কাজ করবেন কিনা, যেন হচ্ছে সবাই তার বক্তব্যগুলো মুক্ত হস্তে কোনো প্রভাব ছাড়াই তার মতামতগুলো যেন সম্পূর্ণরূপে সে যেন দিতে পারে এবং আর্গু করতে পারে এবং ডিসিশন মেকিংয়ে যেন তার ভূমিকা রাখতে পারে। এই পরিবেশটা কি আপনারা ইনশিওর করতে চান কি চান না, বা করতে পারবেন কি না? হ্যাঁ, এটা আমি করতে পারবো, কারণ হচ্ছে যে যেহেতু আমি আমার অভিজ্ঞতার আলোকে বলি যে আমি যেখানে কাজ করি সেই জায়গা থেকে আমি এরকম দেখেছি যে টিম বিল্ডিংয়ে আমি দেখেছি যে টিম বিল্ডিংয়ে একটা প্রোগ্রাম হচ্ছে, সেখানে সবাই ঝাঁপিয়ে পড়ছে। যেমন রিসেন্টলি বলি যে আগামীকালকে আমার একটা বড় কনফারেন্স আছে, তো আমাকে কালকে ডেকে বললো যে আমাদের একটা ডিক্লারেশন আছে, ঢাকা ঘোষণাপত্র আছে, তুমি এটা ইংলিশে ছিল, এটা তুমি বাংলায় করো, কারণ ঘোষণাপত্রটা বাংলায় যাবে। সো এটা দেখা গেল যে মানে আমাকেও একটা অংশ নেওয়ানো, কন্ট্রিবিউট করানো, তো চাই সে আমাকে দিল। তো আমাদের আসলে ব্যাপারটা হচ্ছে কি যে একটা সিস্টেমেটিক ওয়েতে যদি আমরা আগাই,
তাহলে হয়তো দেখা যাবে কি যে ইসিতে যারা আছেন যেমন প্রেসিডেন্ট সেক্রেটারি আর ট্রেজারার, ওনাদের কিছু স্পেসিফিক দায়িত্ব আছে। যেমন ট্রেজারার ফাইন্যান্সের বিষয়টা দেখেন, জেনারেল সেক্রেটারি ওভারঅল বিষয়টা দেখেন, আর প্রেসিডেন্ট আসলে উনি সাংবিধানিক বিষয়গুলো ব্যাখ্যা করা বা অন্য কিছু, সেগুলো বাদে অন্যান্য যে সমস্ত দায়িত্ব থাকে পলিসি রিলেটেড, এগুলো বসে আমরা করতে পারি, প্রোগ্রাম রিলেটেড এগুলা, তখন দেখা যাবে যে আমাদের এই সমস্যাগুলো মানে সবার কথা শোনা হবে। একটা প্রক্রিয়ার মধ্যে যখন চলে আসবে তখন এই কথাগুলো শোনার সুযোগ হবে, এবং তখন কেউ বলতে পারবে না যে আপনি তুমি চুপ করো, তুমি কথা বলো না। এবং আরেকটা বিষয়ও হয়, আরেকটা বিষয়ের সমস্যাটা হয় কি যে আমরা যখন কোনো কথা মানে করি, যে আমরা যখন ইসি কমিটিতে আসি, উই ডোন্ট নো হোয়াট ইজ মাই ডিউটি অর আওয়ার রেসপন্সিবিলিটি। সো এই জিনিসটা যেন না হয়। আমরা আসছি কিছু একটা মিশন নিয়ে, এবং তাকে সেটা বলা যে আপনার কিছু এক্সপার্টিস আছে সেটাকেও এক্সপ্লোর করা। যেমন আমি বলি যে আমাদের এখন টিমে রাশেদ ভাই আছেন, উনি খুব ভালো মিডিয়া নিয়ে কাজ করার, ওনার কম্পিউটার স্কিল ওনার ভালো, ওনার মিডিয়া স্কিল। তো ওনার যে স্কিলটা আছে আমরা সেটা কাজে লাগাইতে পারি, যে আপনার আসেন যে মিডিয়া স্কিল আপনার আমাদের ফেসবুকের যে আপলোড দেওয়ার বিষয়টা থাকবে, আমাদের যে প্রেস রিলিজের বিষয়গুলো থাকবে, আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিংয়ের বিষয়গুলো থাকবে, এগুলোকে আপনি একটু আমাদেরকে সহযোগিতা দেন, তাহলে আমরা সুন্দরভাবে করতে পারবো। যে গান পারে, যেমন আমাদের এখানে বর্তমান টিমেই আমরা তো নিয়ে শেষ হয়ে যাচ্ছে 20 তারিখে, তো আমাদের যেমন ইজমি, সে খুব ভালো গান গায়। আসেন আপনি একটু গান শিখান কাউকে, কেউ যদি শিখতে চায় আপনি আসেন, একটু ভলেন্টারি দেন, এক মাসে একবারও দিলেও দেন, তাহলে আপনার একটা কন্ট্রিবিউশন আসলো। কেউ শৌখিন গান শিখতে চায় আপনি দেন একটু, কেউ যদি পলিসি নিয়ে করতে চায়, অমিত ভাই বা অন্যান্যরা যারা আছেন পুরনো মেম্বার, জাহাঙ্গীর স্যার, তাদের এনজিও ম্যানেজমেন্টে অনেক স্কিল আছে। আসেন আপনারা একটু আমাদেরকে সময় দেন, একদিন সবার সাথে আলাপ করুক যে এনজিও ম্যানেজমেন্টে এনজিও স্কিলে কীভাবে কাজ হয়, এটা নিয়ে একটু করি। এইভাবে যদি আমরা লাগাইতে পারি মানে তাহলে আমি একটু প্রশ্ন করতে চাই, আপনি এই যে যাদের নাম বললেন তারা সবাই নন পরিচিত ফেস, মোটামুটি আমরা সবাই চিনি। তো আপনার মধ্যেও একটা বিষয় আমরা টেন্ডেন্সি পর্যবেক্ষণ করছি, এটা হয়তো সুপ্তভাবে, কিন্তু এই যে যারা আমরা স্ট্যাবলিশড স্ট্রাকচারের ভিতরে আছি তার বাইরে আপনারা কোনো কিছু চিন্তা করছেন কিনা? কারণ এই যে যাদের নাম বললেন তাদের বাইরে তো সাধারণ সদস্যদের ভিতরেও দু একজন থাকতে পারে যে যারা হচ্ছে হাইলি স্কিল্ড বা অনেক মেধাবী। তো এই জায়গাগুলোতে এই যে সাপোর্ট নেওয়ার যে বিষয়টা, এই জায়গাটা কি আপনারা ওপেন সার্কুলার করতে পারেন কিনা? যেমন হচ্ছে যে ভিপসের গ্রুপে আপনারা একটা মেসেজ রাখলেন বা একটা লিখিত মেসেজ রাখলেন যে হচ্ছে আমাদের এই সাপোর্টটা দরকার, তোমাদের মধ্যে থেকে কেউ আছে কিনা আমাদেরকে কন্ট্রিবিউট চাইলে করতে পারো। এমন কোনো পরিকল্পনা বা এমন কোনো চিন্তা মানে মাথায় আসছে কিনা, নাকি হচ্ছে যে এটা শুধুমাত্র আমরা মানে বলার জন্য কি বলতেছি? না, এমন আমি বলি, আমি রিসেন্টলি কথা বলছিলাম যে সাথে কথা বলছিলাম আমাদের যে স্কিল ডেভেলপমেন্টের যে যিনি দায়িত্বে আছেন আরিফ ভাই, তার সাথে কথা বলছিলাম যে আরিফ ভাই, আপনি যে এই কম্পিউটার ট্রেনিংটা দিচ্ছেন, আপনার তো কিছু অন্যান্য কাজও আছে, তো এই 2 দিন আপনি যদি অকুপাই হয়ে থাকেন তাহলে আমরা তো ওইটা তো সার্ভিসটা পাচ্ছি না। আর আমরা যে আসলে এতদিন 15 বছর ধরে ট্রেনিং দিচ্ছি, আমাদের কি কোনো রিসোর্স ডেভেলপ হয় নাই, স্কিল ডেভেলপ মানে কোনো এরকম ছেলেমেয়ে বের হয় নাই যারা ট্রেনিং দিতে পারে। তো এই জায়গাটাতে দেখুন, যেমন ধরেন আমি বলি আমাদের এখানে আপনি যেমন বললেন যে আপনি 12 সালে আসছেন, কিন্তু আপনাকে কি আমরা কখনো ট্রেনিংয়ে করতে পারছি যে এইবারে ট্রেনিংটা আপনি ফ্যাসিলিটেট করবেন? আমরা আরিফ ভাই শুধু আপনাকে মনিটর করবে এবং সে প্রশ্নগুলো বা অন্যান্য গাইডলাইনগুলো করে দেবে, আপনি ফ্যাসিলিটেট করবেন, সেটা তো আমরা করতে পারিনি। এইটা আমরা করতে পারিনি, এটা আমাদের কিছু প্ল্যানিংয়ের জায়গা থেকে এইরকম জিনিসগুলোকে আমাদেরকে তুলে আনতে হবে। এবং আমরা যদি খুঁজি, আমাদের ডেটাবেস খুঁজলেই পাওয়া যাবে যে দেখা যাবে এরকম কম্পিউটার ট্রেনিং দিছে কত, আমি নিজেই তো নিচ্ছি কম্পিউটার ট্রেনিং 80 থেকে 100 জন, সেখান থেকে আমরা কি এরকম পাবো না? অবশ্যই পাবো। বা এরকম কিছু পাইতে পারি যে যাদের খুব ভালো ইংরেজিতে স্কিল আছে, যারা করে, তাদেরকে আমরা বললাম যে আপনার কেউ কি আসেন এরকম যে ইংলিশে স্কিল ট্রেনিং। আমি জানি যে অনেক আমাদের দৃষ্টি প্রতিবন্ধী ভাই বোনরা আছেন, তাদের অত্যন্ত ভালো মোবিলিটি স্কিল, তা আমরা মোবিলিটি স্কিলে অনেকেই ভালো না। আমি সেই জায়গা থেকে যে সাদা ছুরি চালো না, সেটাও তো শিখাইতে কেউ একজন পারে, এসে আমরা দিলাম তাকে একদিন সুযোগ যে আপনারা আসেন। এই জায়গাগুলো আসলে আমাদের এক্সপ্লোর করার সুযোগ আছে, মানে নতুন দিন। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি। আমরা একটু সংক্ষেপের দিকে যাব, আমরা বেশ সময় হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে আর একটা দুটো বিষয় নিয়ে আমি লাস্ট কথা বলবো। একটা হচ্ছে যে ভবিষ্যৎ পরিকল্পনায়
ভবিষ্যৎ লিডার যারা ভিপসে তো অনেকে প্রবীণরা আছে, আবার এমনও শোনা যাচ্ছে যে অনেকের শরীর অসুস্থ, কিন্তু তারপরেও তাকে বাধ্য হচ্ছে জাস্ট বিকজ অফ লিডারের অভাবের কারণে। তো এই জায়গাতে ভবিষ্যৎ লিডার তৈরি করার জন্য যারা ভিপসে ভবিষ্যৎ নেতৃত্বে আসতে পারে, তরুণদেরকে ইনভলভ করার আপনাদের কোনো পরিকল্পনা আছে কি না? এখন হয়তো দেখা যাবে আমরা ইলেকশন করব, এবং যেটা হবে কি, আমরা যখন আগামী যদি আমরা চলে আসি বা আমরা আসতে পারি বা আমি আসতে পারি, আগামী 2 বছরে যদি আমরা বিপসে কার্যক্রমের সাথে তাদেরকে জড়িয়ে রাখতে পারি, মানে ধরে রাখতে পারি, তখন তারা উৎসাহিত হবে যে না আসলে বিপসের কিন্তু আপনারা যদি ধরে রাখতে পারেন, তার আগে তো তাদেরকে উৎসাহ করার জন্য আগে তাদেরকে পরিবেশ তৈরি করতে হবে, সুযোগ দিতে হবে। কারণ অনেকেই আছে, যেমন হচ্ছে এখন এইবারের নির্বাচনে প্রচার প্রচারণা এবং অ্যাক্টিভিটিসের দিক থেকে আমরা বুঝতে পারছি যে অনেকেই হয়তো আগ্রহী হবে। তো সেই ক্ষেত্রে সেক্রেটারিয়েট যেটা আছে, সেক্রেটারি যারা আছে, তারা সেই ক্ষেত্রে সুযোগটা দেবে কিনা? না, সেক্রেটারিটা অবশ্যই সুযোগ দেবে। সেটা আমি শুরুতেই বলছিলাম যে আমাদের কনস্টিটিউশনে এরকম কোনো বার থাকবে না, বা কনস্টিটিউশনাল কোনো অব্লিগেশন থাকবে না যে এইটা করতে পারবে না, ওইটা করতে। মোটামুটি ফ্লেক্সিবল একটা কনস্টিটিউশন থাকবে যে 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 তার তার মন মতো করে সে বিপসে কন্ট্রিবিউট করতে পারে। তো এই জায়গাটাই আমরা চেষ্টা করবো যে এই কনস্টিটিউশনাল কোনো বার যেন না থাকে, এটা আমরা চেষ্টা করবো যে কনস্টিটিউশন শুড বি ফ্লেক্সিবল ফর অল। এরকম একটা অবস্থা আমরা নিয়ে যাবো। এবং এখানে যেটা আমি শুরুতেই বলছিলাম যে কোনো গোষ্ঠীতন্ত্র থাকবে না, যে ওই সিন্ডিকেটের লোক, সেই জন্য তাকে আমরা উৎসাহিত করতেছি যে আসো ফর্ম কিনো, বা আসো অবদান দাও, এরকম বা ওরকম যে যার নিজস্ব এনজিও আছে বা অন্যান্য প্রভাব আছে, সেই জন্য তাকেই আমরা ডাকতেছি, তাকেই আমরা বলতেছি, তাকে বড় প্লেটে আম দিতেছি, এরকম কোনো কিছু হবে না। যদি আমরা না করি তাহলেই তারা উৎসাহিত হবে যে না, বিপসে আসি, কিছু কন্ট্রিবিউট করি। এবং যখন বিপস যখন গ্রো হবে, যখন বড় হবে, যখন একটা ব্র্যান্ড হয়ে দাঁড়াবে, তখন কিন্তু বিপস আরও কিছু অফার করতে পারবে, যে যেমন কিছু অনারিয়াম অফার করতে পারবে। সেটা আসলে সময়ের সাথে সাথে হতে হবে, যে আমরা যখন আমাদের আর্থিক অবস্থা আরও ভালো হবে, তখন যারা এখানে অবদান দিতে আসবে তাদেরকে আমরা একটা সম্মানের ব্যবস্থাও করতে পারবো। সেটা তো আসলে আমাদের ফাইন্যান্সিয়াল যখন ক্যাপাসিটি বাড়বে তখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তার মানে হচ্ছে আপনাদের ইচ্ছা আছে, কতটুকু করতে পারবেন সেটা হচ্ছে ভবিষ্যতে দেখার বিষয়। ফাইনালি হচ্ছে যে সদস্যদের উদ্দেশ্যে, আপনি জিএস পদপ্রার্থী সদস্যদের উদ্দেশ্যে আপনি কি কিছু বলতে চান, তাহলে আপনি আমাদের এই ভিডিও বার্তার মাধ্যমে সংক্ষেপে বলতে পারেন। সদস্যরা কেন আপনাকে নির্বাচিত করবে সেই উদ্দেশ্যে আপনি যদি সদস্যদের লক্ষ্যে কিছু বলতে চান। হ্যাঁ, আমি বুলেট পয়েন্টে কয়েকটা জিনিস বলবো। বুলেট পয়েন্টে বলবো, এক, যে আমি চেষ্টা করব যে নীতিগতভাবে পলিসি যেটা আমাদের পলিসিটা মূলত কনস্টিটিউশন বেস, সেই কনস্টিটিউশনটা যেন ফেয়ার থাকে, ইকুয়াল যেন থাকে, এবং বৈষম্য যেন না থাকে, এরকম একটা কনস্টিটিউশন আমি চেষ্টা করব রাখার জন্য। নাম্বার টু হচ্ছে এখানে কোনো সিন্ডিকেশন থাকবে না, এখানে সবাই সবার মতামত দিবে, এবং প্রত্যেকে তার তার সামর্থ্যটা এখানে অবদানটা দেওয়ার সুযোগ যেন পায়। তৃতীয় হচ্ছে যে আমি প্রমিস করতেছি, আমি সবার কাছে এটা প্রমিস করি যে আমার নিজের কোনো এনজিও করার কোনো ইন্টেনশন নাই, আর আমার ভবিষ্যতেও আমার কোনো এনজিও করার কোনো ইন্টেনশন নাই। সো আমি ফুলি ডেডিকেটেড টু ভিপস, আমি সম্পূর্ণভাবে ডেডিকেটেড ভিপসের জন্য। আরেকটা বিষয় আমি বলি যে আমার দীর্ঘ 10 বছরের একটা অভিজ্ঞতা আছে এনজিও ম্যানেজমেন্টের উপরে। সো আমি আসলে টিম বিল্ডিং অ্যাপ্রোচে কাজ করতে পারবো, এটা আমার বিশ্বাস যে আমি একটা টিমকে নিয়ে কাজ করতে পারবো। সবাই যখন সহযোগিতা করবে তখন আমি সুন্দরভাবে করতে পারবো, এটা আমার একটা বিশ্বাস আছে। আরেকটা বিষয় হচ্ছে আমি নিজে আমার এই ক্যারিয়ারে আমি বেশ কিছু কাজ করছি যে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বা ওভারঅল প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য, যেটা আমি একটু বলি না, এটা আমি কখনো এতে 2019 সালে একটা ক্যাম্পেইন ছিল, রিক্সা বন্ধ হলে আমি চলবো কিসে। এটা খুবই সারা বাংলাদেশের সমস্ত লিডিং নিউজ পেপারে আসছিল, ইনক্লুডিং ডেইলি স্টার। তো ওইটাতে গভর্নমেন্ট তার পলিসিটা চেঞ্জ করছিল। আমার এটা ছিল একক, আমি প্রেস ক্লাবে একটা পোস্টার নিয়ে দাঁড়াইছিলাম একা, আর কেউ দাঁড়ায় না ওই দিন। তো ওই দিন গভর্নমেন্ট রিক্সা বন্ধ করে দিছে। তো আমি চিন্তা করছি যে এটা তো প্রতিবন্ধী ব্যক্তিদের সমস্যা হবে। তো আমি রিস্ক নিয়েই আসলে গেছি। হ্যাঁ, আমার অর্গানাইজেশন কিছু সহযোগিতা করছে, তারা উৎসাহিত করছে, কিন্তু আমি রিস্ক নিয়ে গেছি। তো আমার মারাকা স্ট্রিটই নিয়ে একটা ক্যাম্পেইন ছিল যে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বই পৃথিবী উন্মুক্ত হোক। আর
আরেকটা ছিল আমার যে শ্রুতিলেখক নিয়ে আমার একটা কন্ট্রিবিউশন ছিল। সো এই জায়গাগুলো আমি মনে করি যে আমি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কিছু অবদান রাখার চেষ্টা করছি। বাকিটা এই জায়গাগুলো আমার মনে হয় যে আমার একটা বিশ্বাস আছে যে আমি পারবো কিছু অবদান রাখতে, যেহেতু আমি কিছু অবদান রাখতে চেষ্টা করছি। তো আশা করি আপনারা আমার অভিজ্ঞতা, ইচ্ছা এবং আমার চেষ্টা, এই তিনটাকে আপনারা সমর্থন জানাবেন। ধন্যবাদ রিফাত ভাইকে। বিপস অফিস থেকে আজকে রিফাত ভাই নমিনেশন নিলেন এবং জমা দিলেন। আমরা তার বক্তব্য শুনলাম। আশা করি আমরা আমাদের সজাগ দৃষ্টিকোণ থেকে তার এই কথাগুলো মূল্যায়ন করব এবং আমরা ভবিষ্যতেও তিনি যদি পদপ্রার্থী হয়ে আসে আমরা তাকে দেখব যে তিনি কতটুকু কাজ করতে পারছেন এবং কতটুকু কাজ করছেন। সেই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের ভবিষ্যতের পদযাত্রা শুরু হবে। আজকে এই পর্যন্তই। আমি বাপ্পি সরকার, এই বিপস অফিস থেকে রিফাত ভাই সাক্ষাৎকার দিলেন। রিফাত ভাইকেও অনেক ধন্যবাদ। রিফাত ভাই, আপনাকেও অনেক ধন্যবাদ এবং পুরা আমার বিপস কমিউনিটির ভাই বোনকেও সবাইকে ধন্যবাদ এবং সবাই আমাদের সাথে থাকবেন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের কমিউনিটির সাথে থাকবেন। আমরা অনেক পথ আমাদের যেতে হবে, আমাদের অনেক চ্যালেঞ্জের সামনে আছে। জি ধন্যবাদ, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা, নির্বাচনের শুভেচ্ছা।